আচ্ছা, সো লাস্ট দিন আমরা আসলে চেক করছিলাম যে আমাদের একটা রিটেনিং ওয়ালকে যদি ডিজাইন করতে হয়, সে ডিজাইন করতে গেলে কি কি স্ট্যাবিলিটি চেক দিতে হয়। সো আমি জাস্ট আগে থেকে একটু আমাদেরকে রিকল করতেছি জিনিসগুলো, যে আমরা 3টা চেক করতেছিলাম। একটা হচ্ছিল সেফটি এগেনস্ট ওভার টার্নিং। এখানে যে সয়েলের প্রেশারগুলো আসে সেটার কারণে যে মোমেন্ট তৈরি হয়, ওভার টার্নিং মোমেন্ট, সেটা এবং এখানে যে টোটাল ওয়েটটা কাজ করে সয়েল বা কনক্রিটের, এটার থেকে একটা রেজিস্টিং মোমেন্ট আসে। এটা থেকে আমরা একটা সেফটি চেক দিই, এটা গ্রেটার দেন 2 হওয়ার কথা। রিটেনিং যে কি বলা হয়, রেজিস্টিং যে মোমেন্ট আর ওভার টার্নিং যে মোমেন্ট, এটা রেশিওটা। আর অ্যাট দ্য সেম টাইম এই হরাইজন্টাল ফোর্সগুলোর জন্য আমাদের এখানে আসলে একটা স্লাইডিং তৈরি হবে। তো যেহেতু এটার একটা নির্দিষ্ট ওয়েট আছে, এখানে একটা স্লাইডিং রেজিস্ট্যান্সের সাথে সাথে তৈরি হবে। এটার এগেনস্টেও আমাদেরকে আসলে চেক দিতে হবে যে রেজিস্ট্যান্স অবশ্যই আমাদের যে অ্যাপ্লাইড ফোর্স আছে সেটা থেকে বেশি হতে হবে। তো আমরা এখানে দেখছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স ডিভাইডেড হচ্ছিল অ্যাপ্লাইড ফোর্স, এই দুটার রেশিও অবশ্যই 1.5 এর চেয়ে বেশি হতে হবে। আচ্ছা, আর ফাইনালি আমরা আরেকটা চেক দেখতেছিলাম, সেটা হচ্ছে হলো যে রিটেনিং ওয়ালটা ডিজাইন করব, এটার নিচে যে প্রেশার আসবে, এই প্রেশারটাকে আমরা আসলে কিভাবে ডিফাইন করব এবং কতটুকু সেফটি মেজার নিব। তো এখানে আমরা একটু ডিটেলস কথা বলছিলাম যে আমাদের এখানে যে ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্সটা আসে দ্যাটস মিন টোটাল ওয়েট থেকে, এটা আমরা জেনারেলি এক্সপেক্ট করি যে টোটাল যে রিটেনিং ওয়ালের উইথ থাকে বি, সেটার 1/3 মধ্যে রাখার জন্য। সো এদিকে যদি b/3 হয় সবগুলো পোর্শন, আমরা চাই যে আমাদের এই রিঅ্যাকশন ফোর্সটা অলওয়েজ হচ্ছে হলো মাঝের যে b/3 অংশটা আছে সেইখানে থাকুক। এবং এরকম থাকলে আমরা এখানে একটা কন্ডিশন চিন্তা করছিলাম যে সেটার বোথ সাইডে কম্প্রেশন কাজ করবে যদি আমরা এরকম জায়গায় আমাদের ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্সটা রাখতে পারি, এবং এটাই আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার। আর এর চেয়ে বাইরে যদি থাকে সেই ক্ষেত্রে একটা দিকে আসলে টেনশন তৈরি হতে পারে, যেটা আসলে আমরা এক্সপেক্ট করি না। এটা হচ্ছে একদম মার্জিনাল কেস, জাস্ট কম্প্রেশন ইকুয়াল টু হচ্ছিল 0, সেটাও আমরা এক্সপেক্ট করি না। আমরা চিন্তা করি যে আমরা এটা দিয়ে ডিজাইন করার চিন্তা করব। তো এখানের যে তোমার বেয়ারিং ক্যাপাসিটি আছে সয়েলের, সেইটার সাথে এই যে প্রেশারটা এখানে তৈরি হচ্ছে, এই প্রেশারটাকে আসলে চেক দিতে হবে। সেটা আমরা এখানে গতদিন দেখছিলাম এবং এখানে শেষ করছিলাম গতদিন, যে আমাদের যে বেয়ারিং প্রেশার আছে সেটা আমাদের যে প্রেশারটা নিচে তৈরি হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটার কারণে, সেটার চেয়ে সমান অথবা হচ্ছে হলো অবশ্যই কী হতে হবে, বড় হতে হবে। তো যাই হোক, আমরা আজকে যেটা দেখব সেটা হলো যে কিভাবে আসলে ডিজাইন করতে হয় একটা রিটেনিং ওয়ালকে। আমরা মোটামুটি কথাবার্তা বলে আসছি কী কী জিনিস চেক দিতে হবে বা সব কিছুই। এখন আমরা আজকে ডিজাইনটা দেখা শুরু করব। আচ্ছা, তো এখানে তোমাদের এই স্লাইডটা আমি অলরেডি তোমাদের সাথে কথা বলে ফেলছি, সো এটা আমি অত বেশি আজকে আর ডিটেল আলোচনা করব না। এখানে তোমাদের একটা জিনিস আছে যে আমাদের রিটেনিং ওয়ালগুলোর জেনারেল যে ডাইমেনশনগুলো কীরকম আসলে হয়। সো জেনারেলি আমরা হাইটটা জানি যে মাটির কত নিচে পর্যন্ত আমরা যাব, আর এই যে টপের যে ভ্যালুগুলো যে কতটুকু আসলে এই উইডথটা হতে পারে বা এই বিটা আসলে কতটুকু হতে পারে, সো এটার একটা রেঞ্জ এখানে তোমাদেরকে দেওয়া আছে। এটা তোমরা এখান থেকে দেখবা। এটা খুব ডিটেলস যে মুখস্থ করতে হবে জিনিসটা এরকম না, এটা জাস্ট তোমাদের ইনফরমেশন জানার জন্য। আর এই যে এখানে যে আমরা ডিজাইন করব, এই জিনিসগুলো আমি অলরেডি তোমাদেরকে সবসময় বলে আসছি কয়েকদিনে, যে এটা টেনশন জোনে কোথায় রিইনফোর্সমেন্ট দিব, তারপরে হিল যেটা আছে এটাকে কোথায় ডিজাইন করব বা টইটাকে কোথায় ডিজাইন করব, এগুলো আমরা অলরেডি বলে আসছি। সো যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখব তখন আবার ডিটেলস হচ্ছে হলো আলোচনা করব, ঠিক আছে? সো আমরা এখন ম্যাথটা শুরু করি। তো রিটেনিং ওয়ালের ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্টে একটা জিনিস ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে হলো তোমাদের এই যে ডাইমেনশনগুলো আছে একটা রিটেনিং ওয়ালের, যে এটার উইথ কতটুকু হবে, এই যে উইথ যেগুলো আছে এগুলা আমরা আসলে ওইভাবে ডিজাইন করবো না, আমরা এটা এখানে গিভেন থাকবে সবসময়। তোমাদের মেইন কাজ যেটা হবে
যে রিইনফোর্সমেন্ট ডিজাইন করা বা হচ্ছে হলো শেয়ারের জন্য ডিজাইন করা, এই জাতীয় কাজগুলো আমাদেরকে করতে হবে। কারণ এটা স্পেসিফিক কোনো ভাবে আমরা ডিজাইন করি না। এই যে প্রপোর্শন করার যে একটা ওয়ে এখানে বলা আছে, এটা হলো প্র্যাকটিস, যা সেই অনুযায়ী আমরা দিয়ে দিব। সো তোমাদের এটা ওইভাবে মুখস্থ করতে হবে না এটা কত আসবে, এটা সবসময় দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে প্রবলেমটা আগে দেখি কি বলা আছে। যে একটা রিটেনিং ওয়াল দেওয়া আছে, যেটার উইডথ হচ্ছে হলো 14 ফিট আর টোটাল ডেপথ হচ্ছে হলো 22 ফিট। এই দুইটা হচ্ছে হলো বেসিক ইনফরমেশন দেওয়া। উপরে হচ্ছে হলো 12 ইঞ্চি উইডথের দিকে, আর ওয়ের সাইডে হচ্ছে হলো 4 ফিট, আর এদিকে হচ্ছে হলো হিলের সাইডে হচ্ছে হলো 8 ফিট। এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে। পাশাপাশি বলা হচ্ছে যেটার যে বেস হচ্ছে হলো 2 ফিট হাইট। আর আচ্ছা, সবাই একটু মিউট করো, তোমাদের মাইকগুলো মিউট করো। তো এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে। আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে হলো যে এটার ডান দিকে সয়েলের লেভেল হচ্ছিল এটা, এবং বাম দিকের সয়েলের লেভেল হচ্ছিল এটা। সো লেফট সাইডের সয়েলের লেভেল হচ্ছিল আবার 2 ফিট উপরে, আর এদিকে যেহেতু টোটাল 22 ফিট, তার মানে এটা হচ্ছিল 2 ফিট। আমাদের টোটাল সয়েল আছে হচ্ছিল অ্যাপ্রক্সিমেটলি এখানে 20 ফিটের মতো। এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে। পাশাপাশি এটাও বলা আছে যে এখানে একটা সারচার্জ লোড আছে 330 পিএসএফ। এই ইনফরমেশনগুলো আমাকে বলা আছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন দেখি যে a retaining wall shown in the following figure has to resist vertical surcharge 330 psf in addition to backfill soil 22 feet. Backfill soil বলতে এটাকে বলা হচ্ছে backfill soil। আচ্ছা, backfill soil is medium sand of unit weight, gamma s হচ্ছে 110 psf, angle of internal friction phi দেওয়া আছে হচ্ছে 32, allowable bearing pressure qa equal to বলা আছে হচ্ছে 4 ksf। তো ফাইনালি যেটা বলছে যে ডিজাইন দ্য রিটেনিং ওয়াল বাই ইউএসডি মেথড ইফ এফসি প্রাইম ইকুয়াল টু 3000 পিএসআই, আর হচ্ছে এফওয়াই হচ্ছে 60000 পিএসআই। আর ফাইনালি একটা ইনফরমেশন দেওয়া আছে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, যেটা কনক্রিট এবং সয়েলের মধ্যে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে হলো 0.55। এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে। এখন আমাকে এটা রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে এবং এটা শেয়ারের জন্য চেক দিতে হবে যেগুলো আসলে এডিকুয়েট আছে কিনা, যে সেকশনগুলো এখানে প্রোভাইড করা আছে। আচ্ছা, সো ফার্স্টেই আমাদের অ্যানালাইসিসের একদম শুরুতে আমাদের মেইন যেই টার্গেটটা থাকে সেটা হলো যে আমাদের কি কি পরিমাণ লোড আসলে আসতেছে সেই লোডগুলা আমরা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করার আগেই আমাদের দেখতে হবে যে এটা কি উইথ সারচার্জ লোড নাকি উইদাউট সারচার্জ লোড, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদের এখানে বলাই আছে যে সারচার্জ লোড হচ্ছিল 330 পিএসএফ এর মতো। এই 330 পিএসএফ যেটা আছে, এটাকে আমাদের ফার্স্টে কি করতে হয় তোমাদের কি মনে আছে? যে সারচার্জ লোডটাকে আমরা কি করি ফার্স্টে? সয়েলের ইউনিটে কনভার্ট করি না, সয়েলের হাইটের একটা ইমাজিনারি সয়েল হাইটে চিন্তা করব। তার মানে এইখানে যদি আমরা একটা ইমাজিনারি সয়েল চিন্তা করি যে এতটুকু পর্যন্ত সয়েল আছে, এই সয়েলটুকু এখানে যাতে 330 পিএসএফ এর মতো লোড দেয় বা প্রেশার দেয়, সেটাকে আমি চিন্তা করে এখানে একটা নির্দিষ্ট হাইটের সয়েল চিন্তা করে দেব। সেই সয়েলের হাইটটা আমাকে ফার্স্টে বের করতে হবে। তো আমাদের জন্য গামা এস এর ভ্যালু কত? 110 পিএসএফ, সরি পিসিএফ। তো আমরা যদি চিন্তা করি যে এখানে এই প্রাইম পরিমাণ হচ্ছে হলো সয়েল আছে, যেটা নাকি ভার্টিক্যাল প্রেশার দিবে হচ্ছে হলো 330, তাহলে আমরা কি লিখতে পারি যে গামা এস ইন্টু এইচ প্রাইম ইকুয়াল টু 330? এটা কি লেখা যায়? জি স্যার। মানে এখানে একটা ইমাজিনারি সয়েল আছে, যে সয়েলটা আসলে এটা যদিও তোমার হরাইজন্টাল ফোর্স, এই জায়গার যে সয়েলটা আছে সেটা আসলে এখানে একটা প্রেশার দিবে। এই প্রেশারটা হচ্ছে গামা এস ইন্টু এইচ প্রাইম। সো এটা হচ্ছে 330। তাহলে এখান থেকে আমরা এইচ প্রাইম ইজিলি বের করতে পারবো। 330 ডিভাইডেড হচ্ছে 110। আলটিমেটলি এটা আসবে হচ্ছে 3 ফিটের মতো। তো এটা এখানে বলা আছে যে ইকুইভ্যালেন্ট হাইট অফ
অন অ্যাকাউন্ট অফ সারচার্জ লোডের জন্য আমরা কতটুকু এইচ প্রাইম ধরবো। সো এইচ প্রাইম হচ্ছিল ইন্টেন্সিটি অফ সারচার্জ 330 ডিভাইডেড হচ্ছিল 110, তার মানে আমরা 3 ফিটের একটা ইমাজিনারি সয়েল ধরলাম। আর আমাদের অ্যাক্টিভ প্রেসারের জন্য আমাদের কোএফিসিয়েন্টটা লাগবে। সো কোএফিসিয়েন্টটা হচ্ছে 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড 1 প্লাস সাইন ফাই। তো ফাইয়ের ভ্যালু আমাদের ক্ষেত্রে বলা আছে 32 ডিগ্রি ফাইয়ের যে ভ্যালুটা। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসতেছে 0.307। তো এটাই হচ্ছে আমার যে দুইটা ইনফরমেশন ফার্স্টে লাগে সেই দুটো আমরা বের করে দিলাম। এখন আমরা ফোর্সগুলো একটু বের করা চিন্তা করি যে এখানে কি কি আসলে ফোর্স কাজ করতেছে। আচ্ছা, তো অ্যানালাইসিসের শুরুতেই আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে যে এটা যেহেতু একটা রিটেইনিং ওয়াল, এটা আসলে এদিকে কতটুকু লেন্থ আছে আমরা আসলে জানি না। এটা অনেকখানি পর্যন্ত কন্টিনিউ করতে পারে রিটেইনিং ওয়ালটা। সো আমরা যখনই ডিজাইন করব, ডিজাইন করার সময় আমাকে একটা ইউনিট স্ট্রিপ, দ্যাটস মিন 1 ফিটের একটা স্ট্রিপ হিসাবে এটাকে চিন্তা করতে হবে। প্রতি 1 ফিটে আমি চিন্তা করব, তারপর ওই অনুযায়ী রিইনফোর্সমেন্ট বা যা যা লাগে সেগুলো বসাবো। তো সেটাই হলো কনসিডারিং 1 ফিট অফ ওয়াল। যদি আমরা চিন্তা করি, আমরা দেখি যে এখানে কি পরিমাণ প্রেসার আসে এবং তার জন্য কি পরিমাণ হরাইজন্টাল লোড আসে। আমরা ফার্স্টেই আবার ওই আগের ছবিটা একটু চিন্তা করে নিই। আমরা এখানে একটা 3 ফিট হাইটের ইমাজিনারি সয়েল চিন্তা করে নিয়েছিলাম। তাহলে এই 3 ফিট হাইটের এইখানে কতটুকু হরাইজন্টাল প্রেসার আসবে সেটা কি বের করা যায়? তাহলে এটা যদি সয়েলের লেভেল হয়, এখানে প্রেসার হবে হচ্ছিল 0। আর এখান থেকে একদম বটম পর্যন্ত আমার বলা ছিল 22 ফিট এক্সিস্টিং সয়েল লেভেল থেকে। তাহলে এটা টোটাল হচ্ছিল 25 ফিট। তাহলে আমার এইখানে এখন হরাইজন্টাল ফোর্স কত সেটা বের করতে হবে, এইখানে হরাইজন্টাল ফোর্স কত সেটা হরাইজন্টাল প্রেসার কত বের করতে হবে। এখন বলো এখানে প্রেসার কতটুকু হবে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? মাঝখান থেকে শুনতে পারি নাই স্যার। হ্যাঁ, আমার মনে ইন্টারনেটে প্রবলেম করছিল। আচ্ছা, সো আমরা হচ্ছে ফার্স্টে এটাকে অ্যানালাইসিস করার শুরুতে যেটা করলাম যে আমরা উপরে 3 ফিট হচ্ছে হলো কি ইমাজিনারি সয়েল ধরে নিয়েছি, তাই না? আর নিচে হলো 22 ফিটের অ্যাকচুয়াল সয়েল ছিল। তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে যে এটার প্রেসার ডায়াগ্রামটা কেমন সেটাকে বের করতে হবে। সো এই প্রেসার ডায়াগ্রামটা আমরা এখন ড্র করার চিন্তা করি। তো এইখানে যেহেতু এখন সয়েল লেভেল চলে আসছে, এখানে প্রেসার কত? 0। তাহলে এটার থেকে 3 ফিট নিচে তার হরাইজন্টাল প্রেসার কত হবে এটা কি বের করা যাবে? স্যার কোফিশিয়েন্ট তারপরে গামা এস এইচ। আমাদের হচ্ছিল সিএ। সিএ জি আমাদের স্যার, কত CA আসছিল দেখো তো? সিএ আসছিল 0.307। তাহলে 0.307 সিএ ইনটু হচ্ছিল গামা এইচ। তার মানে এইচ হচ্ছিল 3 ফিট আর গামা এস হচ্ছিল আমাদের 110 পিসিএফ। তাহলে এটা হচ্ছিল এই জায়গার হরাইজন্টাল প্রেসার। তাহলে এখন এই জায়গাটার হরাইজন্টাল প্রেসার কত হবে? আর একজন একটু বলো। স্যার জাস্ট খালি হাইটটা চেঞ্জ হবে। হাইটটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে 0.307 ইন্টু হচ্ছে হলো আমাদের 110 ইন্টু হাইটটা চেঞ্জ হবে কত হবে? 22 হবে না 25 হবে? স্যার এটা তো নিয়েই নিয়েছি নাকি? না, প্রেসার তো হচ্ছিল কিউমুলেটিভ হবে, তাহলে টোটাল 25। টোটাল হবে। সো এই যে বের করলাম এটা হচ্ছিল আসলে টোটাল প্রেসারটা। টোটাল প্রেসারটা আমরা এটা বের করলাম। আর তুমি যদি 22 দিয়ে করতা যেটা আমি এখানে করছি, সেটা হচ্ছিল শুধু এই এতটুকু অংশ বের হতো। কথাটা বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এইখানের এই ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেট করি। এটা ক্যালকুলেট অবশ্য করাই আছে এখানে, সো এটা আমি লিখি। তাহলে এটা 101.31 পিএসএফ।
যেটা আমরা অলরেডি বের করলাম যে টপে প্রেশার কত। টপ বলতে এই জায়গাটার প্রেশারটা আসলো। আর নিচে যদি এটা করি 0.307 এটা হচ্ছিল 110 ইন্টু 25, তাহলে নিচেরটা আসবে হলো 844-এর মতো। 844.25। তো এটা হচ্ছিল টোটাল প্রেশারটা, এই 844। আর এখানে যেটা 22 ফিটের কথা বলা আছে, 22টা হচ্ছিল আমি যদি এখান থেকে কনসিডার করি এই অংশটুকু কত। তো এটা আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? এই যে 844.25, এটা থেকে মাইনাস করব হচ্ছে হলো 101.3। তো এটা যদি মাইনাস করি তাহলে আমাদের এটা আসার কথা 101.31, সো 742-এর মতো আসে। তো 742.94। তো এই প্রেসার ডায়াগ্রামটা আমরা বের করলাম। এখন আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে হলো যে হরাইজন্টাল কতটুকু করে ফোর্স আসে সেটা বের করা, এবং সেটার জন্য কত মোমেন্ট আসে এগুলো বের করা। আচ্ছা, সো সবাই আগে এতটুকু বলো যে তোমরা কি এই প্রেসার ডায়াগ্রামটা কিভাবে ড্র করলাম এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু ভাগ করে নিই, ভাগ করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে দেখো যে এটা হচ্ছে হলো 101-এর মতো আসে, 101.31। এটাও তো একটা ভার্টিক্যাল লাইন যদি টানি, এটা একটা হরাইজন্টাল পোর্শন, কি বলে রেক্টেঙ্গুলার পোর্শন হিসেবে আমি কাউন্ট করতে পারি। এটা একটা রেক্টেঙ্গেল। আর অ্যাট দ্য সেম টাইম আমি এই যে অংশটা আছে এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করলাম। এখন এই লাল রঙের যে এরিয়াটা শেড করা আছে এইটার জন্য একটা ফোর্স আসলে এখানে কাজ করবে, যেটাকে আমরা H2 বলতেছি। এই প্রেসার ডায়াগ্রামের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে সেটা হবে হচ্ছিল H2। আর এই যে তোমার গ্রিন কালারের যে পোর্শনটা আছে, গ্রিন কালারের এটার জন্য একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা হচ্ছে হলো ট্রায়াঙ্গুলার এরিয়াটার সমান হবে। এই ফোর্সটাকে আমরা H1 বলতেছি। তাহলে এই ফোর্সগুলো বের করতে হবে আমাকে ফার্স্টে। তো আমরা হচ্ছে যেহেতু স্ট্যাবিলিটি চেক দিব, স্ট্যাবিলিটি চেকের সময় আমাদেরকে মোমেন্ট বের করতে হবে। তো ফোর্সের সাথে সাথে আমাদের কত হাইটে এগুলো কাজ করতেছে সেই জিনিসটাও লাগবে। তাহলে দেখো আমরা স্ট্যাবিলিটি চেকের জন্য আমরা এই পয়েন্টের অ্যাবাউটে স্ট্যাবিলিটি চেক দিব। তো এই পয়েন্টের অ্যাবাউটে আমি যদি ওভার টার্নিং মোমেন্ট, এটাকে আমি এম নট বলতেছি, এই এম নটটা আগে বের করতে চাচ্ছি। এই এম নট ইকুয়াল টু কি হবে বলো তো তোমরা? এখানে সব নোটেশনগুলো দেওয়া আছে, একটা একটা করে বলো। H1 into হলো H/3 মাইনাস H/3, তারপরে প্লাস H2 into হলো 11 ধরলে তো। H2 H/2 হবে, তাই না? জি স্যার। আচ্ছা, সো এই যে ফর্মুলাটা এটা তুমি সরাসরিও লিখতে পারো, বা আমি এখানে হচ্ছিল টেবিল হিসাবে চিন্তা করছি যে ফার্স্টে H1টা বের করলাম, H1, আর এখানে হচ্ছিল মোমেন্ট আর্মগুলো বের করে রাখছি, মোমেন্ট আর্ম যেটা আছে, তারপরে টোটাল মোমেন্টগুলো বের করে আমি সামেশন করছি। সো তোমরা যে কোনোভাবে করতে পারো, ইকুয়েশন দিয়েও করতে পারো। আচ্ছা, ফার্স্টে হচ্ছিল H1-এ আসি। H1 কত হবে? আচ্ছা স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। জি স্যার। স্যার এখানে সারচার্জ প্রেসারের কোনো আসলো না? কি আসে নাই? না, মোমেন্ট যখন বের করলাম। সারচার্জ প্রেসারটাকে কিন্তু আমরা এই যে লাল রঙের যে ডায়াগ্রামটা নিচ্ছি, এটা কিন্তু সারচার্জ লোডের জন্য যে প্রেসার আসছে তার জন্যই করলাম না? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা কিন্তু জিনিস হচ্ছে স্যার হলো, এই ক্ষেত্রে তো স্যার হ্যাঁ বলো প্যাসিভ প্রেসারগুলো, বলো। স্যার এই ক্ষেত্রে তো সবগুলো অ্যাক্টিভ প্রেসার নিলাম, তার প্যাসিভ প্রেসারগুলো তো স্যার একটা বিপরীত দিতে, তাহলে তো স্যার কিছু কমতো না? হ্যাঁ, সেটা আমি বলতেছি, একটু একটু করে আসতেছি। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হবে যে
কয়েক ধরনের মোমেন্ট আসলে আসবে। কি কি আসবে দেখো, এই হরাইজন্টাল যে ফোর্সগুলো আছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, যেটাকে আমরা ওভারটার্নিং মোমেন্ট বলতেছি। আর যখন রেজিস্টিং মোমেন্ট দিবে, রেজিস্টিং মোমেন্ট কে দিবে? এই ওয়েটগুলো দিবে, তাই না? এই যে প্রতিটা অংশের যে ওয়েটগুলো আছে সেটা কি দিবে? একটা রেজিস্টিং মোমেন্ট দিবে। এগুলো দিবে হচ্ছে হলো ক্লকওয়াইজ মোমেন্ট। সো সেইটাকে আমরা বলবো হচ্ছে হলো রেজিস্টিং মোমেন্ট। সো আমরা পরের ধাপে হচ্ছে হলো রেজিস্টিং মোমেন্টটা বের করব, এবং তাদের রেশিও আমাদের জেনারেলি 2 এর চেয়ে বেশি হওয়া উচিত। সো এটা আমাদের পরের কাজ, রেজিস্টিং মোমেন্টটা বের করা। আচ্ছা, সো নেক্সট আরেকটা কোশ্চেন করলো যে প্যাসিভ সাইডের যেই লোডটা, এটা বেসিক্যালি এইদিকে একটা ফোর্স দেওয়ার কথা, কিন্তু এই প্যাসিভ সাইডের যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে আমরা এই ক্ষেত্রে নেগলেক্ট করতেছি। নেগলেক্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে হলো যদি কোনো কারণে প্যাসিভ প্রেসারটা না থাকে তাহলে আমরা আসলে কি করব? আমাদের ডিজাইন কি সেফ থাকবে? এটা তো হচ্ছে মেইন সাইডের সয়েল। যদি কোনো কারণে এটা না থাকে, দ্যাটস মিন তোমার রোডও এটা কনস্ট্রাকশন হয় নাই, এখানে তুমি সয়েল ফিল আপ করো নাই, সেই মুহূর্তে তাহলে কি হবে? ডিজাইন ওকে হবে না। কথাটা বুঝতে পারছো? যে এটা আমরা যদি কনস্ট্রাকশনের সময় থেকে চিন্তা করি, তখন থেকে আসলে চিন্তা করতে হবে যে ইউজেসের সময় হয়তো এখানে সয়েলটা থাকবে, কিন্তু যখন হচ্ছিল তুমি রোডে এটা কনস্ট্রাকশন হয় নাই, জাস্ট কনস্ট্রাকশন শেষ হলো আমাদের, সেই মুহূর্তে কিন্তু পুরো সয়েলটা একাই এদিকে প্রেসার দিবে। সো আমরা যদি ধরি যে এই 4 এর কারণে হয়তো বা কিছুটা মোমেন্ট কমবে, সেটা ধরাটা আমাদের জন্য সেফ হবে না, সেই কারণে আমরা এটাকে নেগলেক্ট করে ডিজাইন করতে হবে। সো কথাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এটা বাদ দাও, এটা দরকার নাই। তাহলে আমরা H1টা ক্যালকুলেট করার চিন্তা করি। সো H1টা হবে এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা, হাফ ইন্টু ভূমি হচ্ছে হলো আমাদের 742 এর মতো, আর হাইট হচ্ছে হলো এইখান থেকে শুরু করে 22 ফিট। তাহলে হাফ ইন্টু 742 ইন্টু হচ্ছে হলো 22, তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার এত পাউন্ডের মতো আসে। আর মোমেন্ট আর্ম হচ্ছে হলো তোমরাই বললা যে H/3, দ্যাট মিনস 22 ফিট বাই 3। তো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমাদের মোমেন্ট আসতেছে এত পাউন্ড ফিটে। আর H2 যখন ক্যালকুলেট করব, একইভাবে আমাদের প্রেসার হচ্ছে হলো এইটা। সো প্রেসার এটা হচ্ছে হলো আমাদের 101.31, তাহলে 101.31 কিন্তু হচ্ছে হলো 22 এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এখানে আমরা H-টা পাবো। আর হাইট তোমরা যেটা বললা যে H/2 হবে, তার মানে 22 বাই হচ্ছে হলো 2, তাহলে এটা দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা মোমেন্টটা পেয়ে যাব। সো এখন যদি আমরা টোটাল সামেশন করি এখানে, তাহলে এম নট পাচ্ছি তোমার 84 কিপ ফিটের মতো, আর এখানে টোটাল হরাইজন্টাল ফোর্স হচ্ছে হলো তোমার 10 কিপের মতো পাচ্ছি। সো এই দুইটা ইনফরমেশন আমাদের পরে লাগবে, এই জন্য আমরা আলাদা আলাদাভাবে বের করলাম, শুধু নাইলে মোমেন্টও বের করতে পারতাম, আদারওয়াইজ তোমাকে আবার H ইকুয়াল টু H1 প্লাস H2 করে বের করতে হতো। সো তুমি এইভাবেও করতে পারো, এইভাবে টেবিল করেও করতে পারো। আচ্ছা, এখানে H3টা কি? H3 কোনটা? না, আপনি বলেন এই যে H4, H1, H2, এটা H3 আমি H4 হচ্ছিল তখন খেয়াল ছিল না, এই জন্য H4 বলছি, H3 বলতে আসলে কেউ নাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, at least সেলফ ওয়েটটা তো আমরা চিন্তাই করতে পারতাম। সেলফ ওয়েটটা চিন্তা করতে পারতাম, হ্যাঁ। সেলফ ওয়েট কোনটার চিন্তা করবা বলো? তাহলে রিটেনিং ওয়ালার রিটেনিং ওয়াল। আচ্ছা, এখানে দুই ধরনের মোমেন্ট কাজ করতেছে। আমি যদি একটু ব্যাকে যাই, সেটা হচ্ছিল একটা হচ্ছিল ওভার টার্নিং মোমেন্ট, আরেকটাকে আমি বলছি তো স্যার রেজিস্টিং মোমেন্ট যাবে না। হ্যাঁ। সো আরেকটা হচ্ছিল রেজিস্টিং মোমেন্ট। ওভার টার্নিং মোমেন্টটা হচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আর যেগুলো রেজিস্টিং মোমেন্ট সেগুলো হচ্ছিল ক্লকওয়াইজ। এখন তুমি যেটা বললা যে সেলফ ওয়েটটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে নাকি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে? ক্লকওয়াইজ। তাহলে ওটা রেজিস্টিং মোমেন্টে চলে যাবে, ঠিক আছে? ওইটা ওভার টার্নিং মোমেন্টটা হচ্ছিল যে লোডগুলো বাইরে থেকে আসতেছে সেটা তোমার এই রিটেনিং ওয়ালটাকে ধাক্কা দিয়ে ওভার টার্ন করার চেষ্টা করবে, সেটা হচ্ছে ওভার টার্নিং মোমেন্টের কম্পোনেন্ট। সো ওইটা রেজিস্ট করবে ওয়েট, যেটা তুমি বললা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ওভার টার্নিং মোমেন্ট কি বের করা আশা করি সবাই বুঝতে পারছো।
এখন আমাদের তুমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছ যে এই ওভারটার্নিং মোমেন্টকে রেজিস্ট যারা করবে সেই মোমেন্টগুলো এখন আমাকে বের করতে হবে। আমার টোটাল রেজিস্টিং মোমেন্ট কত হবে। এখন এই রেজিস্টিং মোমেন্টটা ভালো করে আবার এখন খেয়াল করো যে কে কে আসলে রেজিস্ট করবে। সো আমি একটু ড্র করি আবার আগের মতোই। এটা হচ্ছে না আমার ওভারটার্নিং মোমেন্ট, যেটা আমি অলরেডি ক্যালকুলেট করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমার কাজ হবে হচ্ছে হলো যে এই মোমেন্টটাকে ট্যাকেল দেওয়ার জন্য ক্লকওয়াইজ কে কে মোমেন্ট দিচ্ছে সেই ফোর্সগুলোকে আইডেন্টিফাই করা। কে কে দেখি। ফার্স্টে হচ্ছিল তুমি যেটা বললো যে বেস যেটা আছে এটার একটা ওয়েট কাজ করবে, এই নিচের পোর্শনটুকুর একটা ওয়েট কাজ করবে। আচ্ছা, তারপরে এই যে অংশটুকু আছে উপরে স্টেম, এটাকে আমি দুইটা অংশে ভাগ করে নেওয়া হয়েছে, একটা হলো ট্রায়াঙ্গুলার আর একটা হচ্ছে হলো রেক্টেঙ্গুলার। সো এখানে দুইটা অংশের ওয়েট কাজ করবে। তারপরে হচ্ছে হলো এখানে ব্যাকফিলের যে সয়েল আছে সয়েলের ওয়েট কাজ করবে। ইন এডিশন এখানে যে সারচার্জ লোডটা আছে এটাও ভার্টিক্যালি এখানে কাজ করতেছে। সো এই সবগুলো একটু খেয়াল করে দেখো যে এখানে আসলে রেজিস্টিং মোমেন্ট দিবে। তো রেজিস্টিং মোমেন্টটা হবে হচ্ছিল অনেকটা এরকম সামেশন অফ ডাব্লিউ আই ইন্টু হচ্ছিল ধরো এক্স আই, প্রতিটার ডিস্টেন্স যত করে হয় আর কি সেন্ট্রয়েডের সেইগুলো দিয়ে তারা হচ্ছে হলো দিবে। মোমেন্ট টার্ম হিসাবে কতটুকু কার আছে সেটা আমাদের দেখতে হবে। সো বেসিক কনসেপ্টটা কি বোঝা গেছে যে মোমেন্ট কারা কারা এখানে রেজিস্ট করতে চাবে? আচ্ছা, সো আমরা এখন একটা একটা করে আসি। আমরা হচ্ছে হলো ফার্স্টে W1 দিয়ে শুরু করি। সো W1 এর ক্ষেত্রে ভ্যালুটা কত হবে ক্যালকুলেট করার চেষ্টা করো। W1টা আসলে কি সেটা দেখো। W1 হচ্ছে হলো একটা কনক্রিট বেস। সো W1 কত হওয়া উচিত? 2 into 14 into 14 ইন্টু 2 ইন্টু একেবারে মোমেন্ট সহ দেবেন। আমরা এইদিকে হচ্ছে হলো 1 ফিট নিচ্ছি তাই না, পার ফিটে নিচ্ছি, তার মানে বেসিক্যালি 1 হবে। এটা হচ্ছে হলো তার ভলিউম ইন্টু 150 হচ্ছে হলো কনক্রিটের ইউনিট ওয়েট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হলো W1। এখন W1 এর এখানে মোমেন্ট আর্ম কত হবে? 7 ফিট। তাহলে এটাই তোমার W1 এখানে আছে 14 ইন্টু 2 ইন্টু হচ্ছে হলো 150। এখানে সব জায়গায় ওয়ানটাকে ওইভাবে ধরা হয় নাই। সো এখানে টোটাল ভার্টিক্যাল ফোর্স কত আসতেছে ভি বলা হচ্ছে এটাকে, যে 4200 পাউন্ডের মতো এটা ক্যালকুলেট করলে। আর মোমেন্ট আর্ম হচ্ছে 7, তাহলে মোমেন্ট আর্ম 7, আমরা যদি W1 ইন্টু 7 ফিট এটাকে মাল্টিপ্লাই করি তাহলে পাবো এখানে রেজিস্টিং মোমেন্ট কত আসতেছে কম্পোনেন্টটা। তাহলে এটা হচ্ছে রেজিস্টিং মোমেন্টের কম্পোনেন্ট। একইভাবে এখন W2টা চিন্তা করো তো কত হবে, টেবিল থেকে দেখে বলো না, এখান থেকে বলো। W2 কত হবে? এই জায়গাটা হচ্ছিল আমাদের 2 ফিট, এখানে 8 ফিট আর হচ্ছিল 4 ফিট, 12 ফিট, টোটালটা হলো 14 ফিট। তার মানে এখানে হচ্ছিল মানে 2 ফিট। 12 স্যার 12 ইঞ্চ। হ্যাঁ, তাহলে 2 ফিট হলে উপরে আবার কত আছে 1 ফিট। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে হলো 1 ফিটের মতো হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু হাফ ইনটু ফিটে বলবেন নাকি? হ্যাঁ সবকিছু ফিটে বলো। স্যার 1 এটা হচ্ছে 22 22 হবে তাই তো। জি স্যার। 22টা আসলে বেস থেকে শুরু করে টোটাল হাইট, তাহলে আর 2 বার তাহলে 20। 2 বার যাবে, তার মানে এখান থেকে হাইট হবে হচ্ছে 20 ফিটের মতো, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে 20 ফিট ইন্টু হচ্ছে 150। আচ্ছা, এখন এটার মোমেন্ট আর্মটা কত হবে বলো? 2 plus 20/3। কত প্লাস? 2 plus 0 থেকে যদি স্যার হিসাব করি। আচ্ছা, 2 প্লাস কেন হবে? 4 প্লাস হওয়ার কথা না? আমরা এই সাইড থেকে চিন্তা করতেছি। তাহলে এইখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত 4 ফিট বেস পর্যন্ত, আর এটা হচ্ছে হলো হাইট হচ্ছে হলো 2 ফিট। তাহলে 2 ফিটের কত হবে? 4 plus
এদিকে হচ্ছে 4 ফিট। Q2 এর জন্য বের করতেছেন না? 4 plus 2 into 3/2 এটা 1 ফিট না? 2/3 অফ এত হবে না, দেখো তো। জি স্যার সরি, এটা 1 ফিট না? 1 ফিট। এটা হচ্ছে 1 ফিট, তার মানে হচ্ছে 2/3 অফ 1 ফিট টপ থেকে। সো এটা আলটিমেটলি আসবে হচ্ছে 4 ফিট প্লাস হচ্ছে 2/3, তার মানে 0.66 ফিট, তার মানে 4.67 ফিটের মতো। সো এটাও যদি ক্যালকুলেট করো, একই জিনিস আসার কথা 1500 আসার কথা, এবং মোমেন্ট আসার কথা 7000 সামথিং। সো এই W1 এবং W2 কি বোঝা গেছে? জি স্যার। এখানে আসলে প্রচুর ছোট ছোট ক্যালকুলেশন আছে, এটা ক্যালকুলেশনটা বোঝাটাই ইম্পর্টেন্ট, জিনিস খুব একটা কঠিন না। আচ্ছা, তারপরে হচ্ছে W3। সো W3টা কাজ করবে হচ্ছে এই জায়গায়। সো W3টা বলো কত হবে? স্যার 1 into এদিকে হচ্ছে 1 ফিট, তার মানে 1 ইন্টু হচ্ছে 20 হাইট হচ্ছে এখানে 20। 20 তারপরে ভিতরের দিকে 1 ফিট ইন্টু হচ্ছে 150। আচ্ছা, তাহলে তার সেন্ট্রয়েড কত দূরে হবে? স্যার 5 প্লাস হলে গিয়ে শেষ 5.5 মনে হবে 4 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে হাফ, তাহলে আলটিমেটলি আসতেছে 5.5 ফিট। এখানে W3 এটাই বলা আছে, এটা 3000 হবে, এখন হচ্ছে 5.5 ফিট হবে। তো ক্যালকুলেট করলে তুমি মোমেন্টটা পাচ্ছ রেজিস্টিভ মোমেন্টের কম্পোনেন্ট। আচ্ছা, দেন W4 দ্রুত ক্যালকুলেট করতে পারবা এখন আশা করি। W4 কত আর হবে? 8 into 20 তারপরে 4 plus 2 plus 4 না, এটা তো তুমি ইউনিট ওয়েট বের করতে চাচ্ছ, ওয়েট বের করতে চাচ্ছ। জি স্যার তাহলে 8 ইন্টু হচ্ছে 20 ইন্টু ভিতরের দিকে হচ্ছে 1 ফিট, জি আর স্যার এটা কি সয়েল, তাই না? সয়েলের ক্ষেত্রে 110 হচ্ছে আমাদের ইউনিট ওয়েট। তাহলে 8 ইন্টু 20 ইন্টু হচ্ছে 110 হবে। এগুলো সব ছিল হচ্ছে কনক্রিটের, এটা হচ্ছে সব কনক্রিট। আর এখন যেটা আসতেছে এটা হচ্ছে সয়েলের। আচ্ছা, আর যেটা হচ্ছে তুমি বলতে চাচ্ছিলে সেটা হলো আমাদের সেন্ট্রয়েড কত দূরে হবে? জি স্যার 4 plus 2 plus 4 4 প্লাস 2 প্লাস 4। আমি এইখান থেকে যদি ধরি এই জায়গাটা, তো এই পর্যন্ত আমাদের ডিস্টেন্সগুলো জানা আছে। 4 ফিট প্লাস হচ্ছে 2 ফিট প্লাস এখানে হচ্ছে 4 ফিট, তার মানে টোটাল এক্স আই যদি চিন্তা করি 4 প্লাস 2 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 10 ফিটের মতো। তাহলে আমাদের W4 এর ভ্যালুগুলো বের হয়ে গেল, 10 ফিট মোমেন্ট বের হয়ে গেল। ফাইনালি আর একটা থাকে, সেটা হচ্ছে W5, যেটা উপরের যে লোডটা। তো আমরা এখানে ইমাজিনারি সয়েল কতটুকু ধরছিলাম? 3 ফিট 3 ফিটের মতো। তাহলে 3 ফিট সয়েল যদি এখানে থাকতো, তাহলে তার কি হবে বলতো? 8 ফিট হচ্ছে হিলের উপরে আছে, মানে এখানে হচ্ছে 8 3 ফিট। into 8 হতো তাহলে তাহলে 8 ফিট ইন্টু হচ্ছে 3 ফিট ইন্টু ভিতরের দিকে হচ্ছে 1 ফিট যাবে, ইন্টু হচ্ছে 110 সয়েলের ইউনিট ওয়েট। তাহলে আমরা ভি পাচ্ছি, আর এটার যে সেন্ট্রয়েডটা আগের মতো ক্যালকুলেট করলে একই বের হবে, W4 এর যা এই W5 এর একই হবে। সো 4 প্লাস 2 প্লাস 2, তাহলে টোটাল হচ্ছে সরি 4 প্লাস 2 প্লাস 4, তাহলে টোটাল হচ্ছে 10 ফিট। এখানে W5 এর জন্য আমাদের মোমেন্টটা বের করা যাচ্ছে। তো এই যে সবগুলো আছে, এই সবগুলো আসলে রেজিস্টিং মোমেন্ট। তাহলে আমি এদের যদি সামেশন করি, তাহলে আমি পাবো হচ্ছিল যে টোটাল আমার রেজিস্টিং মোমেন্ট কত। অ্যাট দ্য সেম টাইম এই যে টোটাল ভার্টিক্যাল ফোর্সগুলো আছে, সব ভার্টিক্যাল ফোর্সগুলো আমি সামেশন যদি করি, তাহলে আমি পাবো নিচে আমার কতটুকু আসলে রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, ভি যেটা, সেটা।
তাহলে এটা হচ্ছে আমার টোটাল রিঅ্যাকশন ফোর্স। এখন বলো এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? হুম, তো W5 টা আবার বলতে পারবেন? বুঝি নাই। W5 W5টা জি স্যার। W5টা হচ্ছে যে এই যে উপরের যে সারচার্জ লোডটা আছে সেটার কারণে কি পরিমাণ ভার্টিক্যাল ফোর্স আসতেছে। তো এই ভার্টিক্যাল ফোর্সটাকে আমরা কি 3 ফিটের একটা ইমাজিনারি সয়েলে কনভার্ট করে নিয়েছিলাম না? জি স্যার। তার মানে এখানে আসলে একটা 3 ফিটের এরকম সয়েল ব্লক আছে। ওই সয়েল ব্লকের জন্য কতটুকু ফোর্স আসতেছে সেটা বের করলাম। 8 ফিট হচ্ছিল তার লেন্থ, 3 ফিট হচ্ছিল উইথের হাইটের দিকে, আর ভিতরে হচ্ছিল 1 ফিট ডেপথ। আর এটা ভলিউম এটা হচ্ছিল 110 ইউনিট ওয়েট। সেখান থেকে আমি টোটাল ভার্টিক্যাল ফোর্স পাচ্ছি এইগুলোকে ক্যালকুলেট করলে। আর তার যে সেন্ট্রয়েড আছে সেন্ট্রয়েডটা আগেরটার মতোই হবে, W4 এর মতো। দিক থেকে 4 ফিট, তারপরে 2 ফিট, আর এই 8 এর মাঝখানে হবে হচ্ছিল 4 ফিট। সো টোটাল 10 ফিট। মোমেন্ট বের করে আমি টোটাল মোমেন্ট এবং টোটাল রিঅ্যাকশন ফোর্স ভার্টিক্যাল বের করলাম। আচ্ছা বলো এখন এই পর্যন্ত কি কনফিউশন আছে কোনো? স্যার W5 টাকে আমরা এই সয়েল হিসেবে কনসিডার না করে ওই ইউডিএল এর মতো করে করতে পারতাম না? মানে 330 পিএসএফ 330 পিএসএফ করে করবা? হ্যাঁ একই হবে। তো তুমি যদি করতে চাও তাহলে কিভাবে হবে বলো? 330 পিএসএফ ইন্টু হচ্ছিল 8 ইন্টু হচ্ছিল 1, তাই না? এরকম কিছু একটা হওয়ার কথা। সো এটা হওয়ার কথা হচ্ছিল তার এর ভ্যালুটা। সো এটাও যদি তুমি ক্যালকুলেট করো আলটিমেটলি 2640 আসে। ঠিক আছে, সো এটাই আসে। তুমি যেভাবে করতে পারো, যেহেতু আমরা এটাকে অলরেডি কনভার্ট করে ফেলছি ইমাজিনারি সয়েলে, আমি সেটা দিয়ে করছি। তুমি যদি মনে করো যে হ্যাঁ এটাও টেকনিক্যালি রাইট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মোটামুটি এগুলো বের হয়ে গেল সব কিছুই। এখন আমরা যেটা করবো যে আমাদের স্ট্যাবিলিটি চেকগুলো দিই। স্ট্যাবিলিটি চেক তো আমাদের হলো ফার্স্ট স্ট্যাবিলিটি চেক হলো যে ওভার টার্নিং এর এগেইনস্টে তার সেফটি কত আছে সেটা দেখা। তো রেজিস্টিং মোমেন্ট ডিভাইডেড হলো ওভার টার্নিং মোমেন্ট। সো দুইটাই আমরা আগে বের করে আসছি আগের টেবিলগুলোতে। সো এটা দেখা গেল যে রেশিওটা অলমোস্ট 3 এর কাছাকাছি। সো এটা 2 এর চেয়ে অবশ্যই বেশি থাকতে হবে, এটা আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল। সো এটা ওকে আছে। তারপর বলতেছে যে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট হলো স্লাইডিং। স্লাইডিং এর এগেইনস্টে কতটুকু তোমার হলো রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা কিভাবে আমরা বের করব? আমরা কি জানি আগে একটু দেখি। জাস্ট ছোট করে যদি এই ড্রয়িংটা করি, আমরা টোটাল হরাইজন্টাল ফোর্স জানি এইচ কত, সেটা হলো H1 প্লাস H2, যেটা আমরা আগে বের করে আসছি। আমরা জানি যে টোটাল ভার্টিক্যাল ফোর্স কত, যেটা বেসিক্যালি W1 থেকে W5 পর্যন্ত আমরা যোগ করে বের করে আসছি। এখন এটা যখন এইদিকে ফোর্স দিবে আর এখানে যখন নর্মাল ফোর্স থাকবে, স্বাভাবিকভাবেই তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা স্লাইডিং রেজিস্ট্যান্স তৈরি হবে নর্মাল ফোর্সের কারণে। এটাকে আমরা জেনারেলি জানি হচ্ছিল মিউ ইন্টু ভি, বা তোমরা যদি এফ বলে থাকো এফ ইন্টু ভি, নর্মাল ফোর্স ইন্টু হচ্ছিল ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। তো আমাদের জন্য এখন এই রেজিস্টিং ফোর্সটা কত সেইটা এবং এই যে এইচ কত, এই দুইটা রেশিও বের করতে হবে। তো রেজিস্টিং ফোর্স হলো এফ ইন্টু ভি, এটা হলো তার স্লাইডিং রেজিস্ট্যান্স, আর স্লাইডিং ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি হচ্ছিল এইচ পরিমাণ। তাহলে এটা হচ্ছিল আমার এইচ। তাহলে এই দুইটা রেশিও। তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যেটা আছে এটা গিভেন ছিল যে 0.55 ফার্স্ট স্লাইডে। তো এই এফ এর ভ্যালু আমরা বসালাম 0.55, আর ভি যেটা ভার্টিক্যাল ফোর্স টোটাল বের করলাম এটা অ্যাপ্রক্সিমেটলি ছিল 28,940 এর মতো। সো সেটা আর হরাইজন্টাল ফোর্স যেটা সেটা আসছিল প্রায় 10 কিপ। সো আমরা যদি করি এটা 1.53, খুবই মার্জিনাল। সো এর চেয়ে বেশি গেলে এখন হচ্ছে 1.5। ওকে,
আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো এখানে আসলে একটা গিভেন ডেটা দেওয়া আছে, সেটার রেসপেক্টে ওকে হলো, যদি ওকে না হয় সেক্ষেত্রে কি করতে পারো? আমাদের কি কোনো আইডিয়া আছে? হুম, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কোশ্চেনটা আবার একটু বলুন। বললাম যে এখানে তো তোমার কোশ্চেন আবার ওভার টার্নিং মোমেন্টের জন্য এবং এটার জন্য ওকে হয়ে গেল, যদি কোনো কারণে নট ওকে আসে তখন আমরা কি করতে পারি? স্যার নিচের দিকে স্যার একটা কি জানি বের করতেন। হ্যাঁ, সেটা তুমি করতে পারো, কি দিতে পারো, ঠিক আছে, এখানে একটা কি দিতে পারো, কিন্তু আমরা এখানে কি ডিজাইনটা আসলে শিখবো না ওইভাবে। আমাদের তখন হচ্ছিল হিলের যে লেন্থটা আছে সেটাকে বাড়ায় দিতে হবে, সে আমরা তখন 9 ফিট করে দেব বা 8.5 ফিট করে দেব, ঠিক আছে। তো এটা তোমার কাছে একটা ডিজাইন প্যারামিটার, যদি না মিলে তাহলে তুমি সেই ক্ষেত্রে এই হিলের যে লেন্থটা আছে এটা হয়তো বা বাড়াইতে পারো। আচ্ছা, এখন নেক্সট আমাদের আরেকটা আসলে চেক দিতে হয়, সেটা হচ্ছে বেয়ারিং প্রেসারের চেক। সেই বেয়ারিং প্রেসারের চেকটা আমরা একটু দেখি। এখন সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সো বেয়ারিং প্রেসারের চেক দেওয়ার জন্য ফার্স্টেই আমাদের যেটা চেক করতে হবে যে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কোথায় কাজ করতেছে, এইটা আগে সবার আগে দেখতে হবে। তো এই যে রেজাল্টেন্ট ফোর্স ভি দেখতেছো যে এখানে কাজ করতেছে, এইটা আমাদের টার্গেট ছিল। আমি আজকেও শুরুর দিকে বলছিলাম যে এই যে টোটাল বি যেটা আছে আমাদের হচ্ছে 14 ফিট, এই 14 ফিটকে আমরা যদি তিনটা 1/3 ভাগ করি, এরকম 4 ফিট 4.7 ফিট করে, আমাদের অবশ্যই এই ভি এর যে ভ্যালুটা আছে বা ভি এর যে লোকেশনটা, এটা এই 1/3 মধ্যে হওয়া উচিত। যদি এরকম হয় তাহলে হচ্ছিল আমরা এই শেয়ার ফোর্স কি বলে বেয়ারিং প্রেশারের যে ডিস্ট্রিবিউশনটা এটা ইউজ করতে পারবো, এবং এটাই আমাদের হওয়া উচিত। তো এটা এখন করতে গেলে আমরা একটু চেক দিই যে কিভাবে আসলে বের করবো, এই কত দূরে আছে সেটা বের করব। তো এই পুরো জিনিসটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম নেই তাহলে দেখো যে এখানে আসলে কি হবে। এখানে একটা ফোর্স কাজ করতেছে তোমার এইচ, একটা ফোর্স কাজ করতেছে ডাব্লিউ, সেটা টোটাল ওয়েট, টোটাল হরাইজন্টাল ফোর্স। আর এইখানে একটা ফোর্স কাজ করতেছে হচ্ছিল ওয়াই ডিরেকশনে, আর একটা ফোর্স কাজ করবে হচ্ছিল এইদিকে। তো এটাই তার ফ্রি বডি ডায়াগ্রাম হওয়া উচিত, তাই না? আর কোনো ফোর্স আছে এখানে? টোটাল ওয়েট, টোটাল হরাইজন্টাল ফোর্স, আর নিচে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, হরাইজন্টাল ফোর্স। এটা যেহেতু সয়েলের সাথে ওরকম কোনো মোমেন্ট আসলে আসবে না। তো আমরা এই দুইটার যখন ক্যালকুলেট করলাম যে দুইটা আসলে এই পয়েন্টের মোমেন্ট কত দিচ্ছিল, আমরা দেখছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স মোমেন্টটা হচ্ছে ওভার টার্নিং মোমেন্ট থেকে আমরা বেশি রাখছি, প্রায় 3 গুণ রাখছি। তাহলে এই দুইটার সামেশন আমাদের আসলে অলরেডি বের করা আছে। এই জন্য এই টোটাল মোমেন্টটাকে আমি এম আর মাইনাস হচ্ছে এম নট ধরলাম। আর এইখানে এই টোটাল জিনিসটার পরিবর্তে আমি এই জিনিসটা লিখলাম যে এখানে একটা মোমেন্ট কাজ করতেছে এম আর মাইনাস হচ্ছে এম নট, আর এখানে হচ্ছে ভি একটা ফোর্স কাজ করতেছে উপর দিকে। এখন আমার কাজ হবে হচ্ছে এই এক্স ডিস্টেন্সটাকে বের করা। তো এখানে দেখো যে আমরা এক্স ইকুয়াল টু এম আর মাইনাস এম নট ডিভাইডেড ভি, এটা লেখা যায় কিনা? জি স্যার। সো ভি ইন্টু এক্স ইকুয়াল টু বেসিক্যালি হতে হবে হচ্ছে রেজিস্টিং মোমেন্ট মাইনাস হচ্ছে ওভার টার্নিং মোমেন্ট। সো তুমি যদি একদম মূল ইকুয়েশন লেখো এইভাবে যে এইচ ইন্টু সামথিং একটা এই পয়েন্টের অ্যাবাউট মোমেন্ট নিয়ে, তারপরে হচ্ছিল এটা ধরো পজিটিভ মোমেন্ট দিচ্ছে, এটা তাহলে নেগেটিভ মোমেন্ট দিবে, ডাব্লিউ ইন্টু সামথিং প্লাস হচ্ছিল ভি ইন্টু এক্স ইকুয়াল টু 0, এই একই জায়গায় তুমি আসলে পৌঁছাবা। তো এটা যেহেতু আমাদের রেজিস্টিং মোমেন্ট আর ওভার টার্নিং মোমেন্ট অলরেডি বের করা আছে, আমরা আরো এত ডিটেলস ইকুয়েশনে না যেয়ে আমরা সিম্পল একটা ইকুয়েশনে বসাইলাম যে এক্স ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছিল রেজিস্টিং মোমেন্ট মাইনাস তোমার হচ্ছিল ওভার টার্নিং মোমেন্ট। আচ্ছা, তো এগুলো আমাদের অলরেডি জানা আছে যে ভি এর ভ্যালু কত, টোটাল ওয়েট যেটা সেটা। তো এটা আসতে হচ্ছে আমাদের 5.9।
তো এই 5.9টা হচ্ছিল এই পয়েন্ট থেকে এই ভার্টিক্যাল ফোর্সের ডিস্টেন্স। তো আমাদের যেহেতু জানা আছে যে 4.7 হচ্ছিল 1/3, তো এটা হচ্ছিল 4.7-এর থেকে বড়। তার মানে এই জায়গাটা আসলে এই যে ভিতরের 1/3 আছে সেই 1/3 এর মধ্যেই পড়বে। আচ্ছা, এখন এই ভ্যালুটা বের করার পরে আমাকে বের করতে হবে যেটা আসলে কতটুকু ইকসেন্ট্রিসিটিতে আছে। দ্যাটস মিন পুরো রিটেনিং ওয়ালের যদি আমি সেন্টার চিন্তা করি, তাহলে সেন্টার লাইন, এই সেন্টার লাইন থেকে কত দূরে আছে। তো আমাদের এই পুরো লেন্থ জানা ছিল, 3:30 বাজলে আমাকে জানায়ও। সো এটা হচ্ছিল 14 ফিট, আমাদের সেন্টার পর্যন্ত হচ্ছিল 7 ফিট। তাহলে এই 7 ফিট আর এখানে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5.9 ফিট। তাহলে আমাদের ইকসেন্ট্রিসিটিটা বের হবে। তাহলে ইকসেন্ট্রিসিটি হবে হচ্ছে 7 ফিট মাইনাস হচ্ছে 5.9 ফিট। তো এটাই আমাদের বের করা আছে এখানে। ইকসেন্ট্রিসিটি ইকুয়াল টু হচ্ছে 7 ফিট মাইনাস হচ্ছে 5.9 ফিট, তাহলে 1.1 ফিট। তো এখানে একটা জিনিস ছিল, এটা আসলে চেক না করলেও হয়, তারপর আমি এখানে চেকটা রাখছি কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য। সো ফাইনালি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে কার্ন এরিয়া লাস্ট দিন মনে আছে সবার? জি স্যার। তো আমাদের যে লোডটা আসলে আসবে, ভার্টিক্যাল যে লোডটা, এটাকে অবশ্যই কার্ন এরিয়ার মধ্যে থাকতে হবে। সো সেন্টার থেকে কার্ন এরিয়া হচ্ছে হলো একটা রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে b/6, তার মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। থাকলে সুবিধা কি? থাকলে সুবিধা হচ্ছিল এক্সট্রিম ফাইবারে কোনো টেনশন জেনারেট করবে না, বোথ সাইড কম্প্রেশনে থাকবে। সো এটাও আমরা একটু চেক দিই, যদিও ওই যদি b/3-র মধ্যে থাকে এটা অলরেডি চেক হয়ে যায়, তারপরেও আমি এখানে চেকটা তোমাদেরকে দেখাই দিলাম, এটা আসলে চেক দেওয়া উচিত। আচ্ছা, তাহলে এই যে b/6 হচ্ছে হলো অ্যারাউন্ড 2.33 ফিট, আমাদের এখানে ইকসেন্ট্রিসিটি হচ্ছে 1.1 ফিট। তো এটাও ওকে আছে, দ্যাটস মিন আমাদের কার্ন এরিয়ার মধ্যেই আসলে এটা আছে। তাহলে এখানেও টেনশন জেনারেট করবে না, এখানেও কম্প্রেশন জেনারেট করবে, এটা আমরা কনফার্ম করলাম। সো কনফার্ম করার পরে আমাদের নেক্সট যেটা ছিল যে এই জায়গায় এবং এই জায়গায় কতটুকু করে কম্প্রেশন। স্যার 3:30 বেজে গেছে। আচ্ছা, 3:30 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন এই জায়গা থেকে আবার শুরু করবো, ঠিক আছে? আর তোমাদের রিমাইন্ডার হচ্ছিল কালকে ক্লাস টেস্ট আছে, সবার মনে আছে? জি স্যার। আচ্ছা।